জলপাইগুড়ি থেকে নজর রাখতেই হচ্ছে, কারণ চোপড়া কাণ্ডের ছায়া এবার জলপাইগুড়িতে। নিখোঁজ মহিলার খোঁজ পাওয়ার পর সালিশি সভা ডাকার অভিযোগ, এবং শুধু তাই নয়, সেই সালিশি সভায় ওই মহিলাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠছে, এবং সেই অপমানের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন কীটনাশক খেয়ে, এমনই অভিযোগ ওই মহিলার স্বামী, যে ঘটনা ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কথা বলবো নারায়ণ সিংহ রায় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। নারায়ণ, ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কি হয়েছিল? দেখো, 4 জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে যে গত দিন 8 আগে নিখোঁজ হয়েছিল ফুলবাড়ির এই গৃহবধূ, যে তিনি সেই এলাকারই এক বিবাহিত এক স্বামীর সাথে তিনি ভেগেছে, মানে ওখান পাড়া থেকে তুমি পালিয়ে গেছে। পরবর্তীতে এই তাপস বর্মন, যে তার স্ত্রী সবিতা বর্মন, নিখোঁজ হয়ে যায়, এবং সবিতা বর্মন তার স্বামীকে তাপস বর্মনকে ফোন করে জানায় যে আমি বিপদে রয়েছি, তুমি আমাকে নিয়ে যাও। এটি ঘটনা ঘটার পরেই কিন্তু দিন কয়েক পরেই তাপস বর্মনকে জানায়। কিন্তু তার আগেই তাপস বর্মন তার যে স্ত্রী নিখোঁজ, অর্থাৎ সবিতা বর্মন নিখোঁজ, সেই বিষয়ে কিন্তু এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে যে তার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে তাপসী বর্মনের কাছে ফোন আসে, তার স্ত্রী ফোন করে, এবং তাপস বর্মন সেই অনুযায়ী তার স্ত্রীকে নিয়ে আসে, যেখানে ছিল সেখান থেকে নিয়ে এসে তার শ্বশুর বাড়িতে সবিতাকে দিয়ে আসে। পরবর্তীতে ঘটনা এই এলাকায় জানাজানি, অর্থাৎ ফুলবাড়ির এই এলাকায় জানাজানি হওয়ার পরেই কিন্তু এলাকার পঞ্চায়েতকেও তাপস বর্মন গিয়ে পুরো বিষয়টি জানায়। পঞ্চায়েত বলেন যে তাকে যে এই ঘটনা নিয়ে পঞ্চায়েতে তার স্ত্রীকে নিয়ে আসতে, পুরো ঘটনা তারা বিচার করবে। সেই মোতাবেক তাপস বর্মন পঞ্চায়েতে আনার আগেই একদিন আগেই এলাকার কিছু মহিলা তারা উদ্বুদ্ধ হয়ে নিজেদের পঞ্চায়েত ভেবে তাপস বর্মনকে হুমকি চুমকি দিতে থাকে এবং তার স্ত্রীকে নিয়ে আসতে বলে। সেই মোতাবেক স্ত্রীকে তাপস বর্মন নিয়ে আসে, এবং সেই সময় পঞ্চায়েতের উপস্থিতিতে যতটুকু জানা গেছে, তাপস বর্মনের অভিযোগ যে তার স্ত্রী এবং তাকে মারধর করা হয়, যার ফলে তার স্ত্রী সেখান থেকে বাড়িতে গিয়ে কীটনাশক খেয়ে নেয় এবং আত্মঘাতী হয়, যতটুকু জানা যায়। এই ঘটনার পরে কিন্তু আবারও তাপস বর্মন এবং তার মেয়ের বাড়ি এবং ছেলের, অর্থাৎ উভয় পক্ষ, তাপস বর্মন এবং সবিতা বর্মনের বাড়ি থেকে এনজিপি থানায় এফআইআর দায়ের করা হয়, এবং এই ঘটনার সাথে যারা যুক্ত প্রত্যেকের নাম দিয়ে এফআইআর দায়ের করা হয়। তবে সবিতা বর্মন এই বিষয়ে কোনো কিছুই বলতে চাইছে না। তবে তার স্বামীর বক্তব্য যে ঘটনাটি ঘটেছে, তাকে 2-4 থাপ্পড় মারা হয়েছিল। নারায়ণ, সঙ্গে থাকো। পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি ঠিক কি বলছেন শুনে। যে ছেলেটা পালাই নিয়ে গেছিল, ওইখান থেকে কমপ্লেন আসলো ওর বউ, আর যার বউকে পালাই নিয়ে গেছে ওর স্বামী আসলো, আমাকে কমপ্লেন দিল। কমপ্লেন দেওয়ার পরে এইভাবে 10 দিন চলে গেল, 8 দিন চলে গেল। তারপর রিপোর্ট আসলো যে ওদেরকে পাওয়া গেছে। তাই কিন্তু আমার বক্তব্যটা হলো, যেহেতু 2 তরফ থেকে মিসিং ডায়েরি করছে, তা 2 তরফ থেকে মিসিং ডায়েরি করাতে কিন্তু পঞ্চায়েতের কোনো দরকার পড়ে না, কিন্তু হিসাবে ওদেরকে যাওয়ার দরকার থানাতে। তো ওরা থানাতে না গিয়ে চলে আসে পঞ্চায়েতের কাছে। লাস্টে আমি চিন্তা ভাবনা করলাম যে তারা সবাই মিলে বসে তোদের মীমাংসা যদি হয়ে যাক। তারপরে কি করলো, আমি তো তখন ছিলাম না, ওদের বাড়ির সামনে বসছিল সবাই, আর আশেপাশে বাড়ির আশেপাশে মনে করছেন মেয়ে ছেলে, বা ধরে না ওই যার স্বামীকে নিয়ে পালাই গিয়েছিল ওর বউ এসে মনে করে একটা মারপিট কেঁচাল ঝগড়া হয়েছিল। ততক্ষণ অবধি আমি ছিলাম না। লাস্টে আমি যখন মনে করি মারপিট ঝগড়া কেঁচাল হয়েছিল, তারপর আমি গেলাম এখানটায়। তারপরে এখানে 10 মিনিট থেকে দাঁড়াইছি। তারপরে মনে করে ধরে ওই বউ গেছিলো, সবাইকে বললো যে আমি পেশাব করতে যাও। পেশাব করতে গিয়ে উনি কী করলেন, ও অ্যাসিড খাই দিয়েছে। এলাকার পঞ্চায়েত প্রধান তার স্বামীর বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। এবার যে মহিলা আত্মঘাতী হয়েছেন, অর্থাৎ যাকে অপমান করা হয়েছে, মারধর করা হয়েছে এই সালিশি সভায় অভিযোগ, তার স্বামী তিনি কি বলছেন শুনুন। আমার শ্বশুর বাড়িতে আমার বউকে রাখছিলাম সেফটির জন্য। তারপরে পাড়ার লোক বলে কি তোর বউকে নিয়ে আয় না। আমরা তারপরে বললাম না, আমি কেন এখানে নিয়ে আসবো, আমি আগে পঞ্চায়েতের বাড়ি যাব। পঞ্চায়েতে আমাকে ডাকছে, আমি পঞ্চায়েতের বাড়ি। বলে কি কে পঞ্চায়েত, আমরাই সব কিছু এখানকার, আমরাই সব কিছু, নিয়ে আয় যা। তারপরে আমাকে বলছে কি যা নিয়ে আয়, কিছু করবো না, নিয়ে আয়, তোকে হালকা একটু পানিশমেন্ট দিয়ে ঘরে তুই এখন তোর বউকে তুই ঘরে ঢুকাবি কি না ঢুকাবি তোর ব্যাপার। তারপরে বলে কি তুই যদি ঘরে ঢুকাস তাহলে তোর ঘর বাড়ি ভাঙিয়ে দিব। পানিশমেন্ট দেওয়া ওই স্বপ্না বলছে। পঞ্চায়েত সামনে ছিল, পঞ্চায়েত কিছু করে নাই।
পঞ্চায়েতের সামনে ঘটনা হচ্ছে, আমাকে পর্যন্ত মারছে গায়ে, বলে কি তুই জুতা দিয়ে লাথি মারছে, যেখানে সেখানে মারছে, দরকার পড়ে আমাকেও মারছে। পঞ্চায়েত তার কোনো প্রতিবাদ করেনি, পঞ্চায়েত প্রতিবাদ করে নাই, ও দেখিয়ে ওখানে ছিল আর ওই দোকানে বসেছিল। কথা বলবো আমরা, নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। নারায়ণ, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভা বসে সেখানে নিদান শাস্তি এবং পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে, তবে এই সালিশি সভাটা বসলো কেন? দেখো, যাকে নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ প্রথমত বলি যে এই এলাকায় এই ঘটনা, অর্থাৎ এনজিপি থানার অন্তর্গত ফুলবাড়ি 1 নম্বর, অর্থাৎ ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের অধীন বকরাভিটা, সেই বকরাভিটার যেখানে ঘটনা, সেখান থেকে এনজিপি থানার দূরত্ব বড় জোর 3 কিলোমিটার, অর্থাৎ খুব কাছে এনজিপি থানা। প্রথমত এই মহিলা যখন নিখোঁজ হয় তখন পুলিশের দ্বারস্থ হয়, পুলিশকে এফআইআর দায়ের করা হয়। তার পরবর্তীতে মহিলাকে খুঁজে পাওয়া যায়, তার স্বামী তাকে ফিরিয়ে নিয়ে আসে এবং এলাকার কিছু মহিলা তার স্বামীকে উত্ত্যক্ত করে এবং তাকে বাধ্য করে তার স্ত্রীকে নিয়ে আসার জন্য, এবং সালিশি সভায় তারপরে কিন্তু তিনি বাধ্য হয়ে নিয়ে আসেন এবং পঞ্চায়েতের উপস্থিতিতে জানিয়ে পঞ্চায়েতও পুরো ঘটনা জানে। যখন এই মহিলাকে আনা হয় তখন কিন্তু এই মহিলা, তার আত্মঘাতী মহিলার স্বামী পঞ্চায়েতকে পুরো ঘটনা জানায়। তাহলে প্রশ্ন উঠছে, পঞ্চায়েতকে যখন ঘটনা জানতো তখন পঞ্চায়েত পুলিশকে জানাতে পারতো, তিনি তখন তা জানাননি। তিনি না জানিয়ে কি করেছেন, তিনি নিজে সালিশি সভা ডেকেছিলেন। সেই সালিশি সভা এলাকার লোক তার আগেই উদ্বুদ্ধ হয়ে এই মহিলা এবং পঞ্চায়েত যে স্বামী, তাদের দুজনকে ডেকে পাঠিয়েছে। তারা আসার পরে তাদের নির্যাতন করা হয়েছে এবং দুজনকেই মারা হয়েছে। তারপরেই কিন্তু এই ঘটনায় এই মহিলা বাড়ি গিয়ে আত্মঘাতী হয়। জানিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে যে পঞ্চায়েত এলাকার তিনি, তার সামনে ঘটনা ঘটেছে, তিনি পুলিশকে জানাতে পারতেন, তিনি সেই সময় জানাননি। না জানিয়ে তিনি নিজেই সালিশি সভা ডেকেছেন। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে যে পুলিশের দোরগোড়ায়, অর্থাৎ 3 কিলোমিটারের মধ্যে ঘটনা, এনজিপি থানা পুলিশও কি করে এই ঘটনাটাকে এড়িয়ে যায়। অবশেষে যখন এই মহিলা মারা যায়, গৃহবধূ মারা যায়, আত্মঘাতী হয়, তারপরে কিন্তু আবারও পুনরায় এনজিপি থানায় এফআইআর দায়ের করা হয়। তার ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে গতকাল 4 জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে 2 জন মহিলা, 2 জন পুরুষ এবং বাকিদের সন্ধানে রয়েছে পুলিশ। তবে জানিয়ে প্রশ্ন, এলাকা মানুষেরও দাবি যে পুলিশই বা কেন এত দেরি করলো, কারণ নিখোঁজের ডায়েরি দেওয়া হয়েছিল, প্লাস তাদের থানার লাগোয়া, থানার কাছে 3 কিলোমিটারের মধ্যে ঘটনা, তার কাছেই বা কি করে পুলিশের কাছে খবর না যায়, যেখানে এত বড় একটি থানা রয়েছে, তার পাশাপাশি এলাকার পঞ্চায়েত জানা সত্ত্বেও তিনিই বা কেন পুলিশকে জানায়নি। জানিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। যদিও পুরো ঘটনার তদন্তে এই মুহূর্তে এনজিপি থানার পুলিশ, তারা পুরো বিষয়ে খতিয়ে দেখছে এবং যারা মূল দোষী তাদেরও কিন্তু সন্ধানে রয়েছে পুলিশ। 4 জনকে গ্রেফতার করেছে এবং তাদের প্রত্যেককেই জলপাইগুড়ি আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলেও জানা গেছে। তুমি আমাদের সঙ্গে থাকো নারায়ণ। খবরের দিকে আমাদের নজর রয়েছে। চোপড়া কাণ্ডের ছায়া এবার জলপাইগুড়ির ফুলবাড়িতে। নিখোঁজ মহিলার খোঁজ মিলতেই এলাকায় সালিশি সভা। বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগে মহিলাকে বেধড়ক মারধর করা হয়। দাবি স্বামীর অপমান করার অভিযোগে কীটনাশক খেয়ে আত্মঘাতী। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, যে ঘটনার কথা সামনে আসছে, সালিশি সভা ডাকা হয় এক মহিলা, তিনি নিখোঁজ ছিলেন, তাকে সে ফিরে আসার পর এবং অভিযোগ যে তাকে সেখানে বেধড়ক মারধর করা হয় এবং অপমানে আত্মঘাতী হন ওই বধূ। এবং সেই মহিলার স্বামী তিনি অভিযোগ করছেন যে পঞ্চায়েত প্রধান সামনে ছিলেন, তিনি কিছু করেননি। কি বলবেন? দেখুন, গণপিটুনি, সালিশি সভা, মহিলাদেরকে বিবস্ত্র করবা, এই ধরনের সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো প্রত্যেকটাই একে অপরের সঙ্গে সম্পৃক্ত, জড়িয়ে রয়েছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি বিরোধী নেত্রী থাকার সময় একটি প্রণিধানযোগ্য মন্তব্য করেছিলেন। বলেছিলেন উনি দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করেন। আর আজকে প্রাথমিকভাবে দুষ্কৃতীরা উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্য নিয়ন্ত্রণ করেছেন। এখন মুখ্যমন্ত্রীর মাথায় দুষ্কৃতীরাই নাচানাচি শুরু করেছে। ফলে স্বাভাবিকভাবেই এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ঘটনাগুলো ঘটছে তার একটাই কারণ, যে আইনের শাসন বলে এই রাজ্যে কিছু আছে বলে দুষ্কৃতীরা মনে করেন না। ফলে এই ধরনের ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আইনের শাসন এই রাজ্যে প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটবে। অসংখ্য মানুষের প্রাণ ঝরে যাবে, মহিলারা অত্যাচারিত হবে। দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গকে আজকে এই ফেজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চোপড়া কাণ্ডের ছায়া এবার জলপাইগুড়ির ফুলবাড়িতে। সেখানে 8 দিন নিখোঁজ থাকার পর এক মহিলা তিনি ফিরে আসেন এবং তারপরে সালিশি সভা বসে এলাকায় এবং সেখানে মহিলাকে অপমান করা হয়, মারধর করা হয় অভিযোগ, এবং তারপরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন ওই মহিলা। আমরা কথা বলবো তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, শিলিগুড়ির ঘটনা নিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলছেন যে রাজ্যে আইনের শাসন যে নেই সেটাই প্রমাণ করলো ফুলবাড়ির এই ঘটনা। আপনার প্রতিক্রিয়া? দেখুন, দেখছি সমাজের অনেক অনভিপ্রেত ঘটনা এবং অবক্ষয়ের চিহ্ন যাতে সুস্পষ্ট। মারধর করা হচ্ছে, কেউ হাতে শাসন তুলে নিচ্ছে এবং নানা রকম ঘটনা ঘটছে। দেখুন, এগুলো তো একটা সামাজিকভাবে আমাদের সকলেরই শঙ্কিত হওয়ার কথা। শঙ্করবাবু একটা স্টেটমেন্ট করে দিলেন রাজনৈতিকভাবে। ওনার উদ্দেশ্য আর একটা রাজনৈতিক দলকে দোষারোপ করা। তাতে কি সামাজিক এই অবক্ষয় থেমে যাবে? এটা দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্বের কাজ নয়। আমাদের বোঝা উচিত যে সামাজিক এই অবক্ষয়টা সকলে মিলে আমাদের ঠিক করতে হবে, সেটাকে শুশ্রূষা করে সারাতে হবে। এবং সব থেকে বড় কথা, এই ঘটনাগুলো বন্ধ হওয়া উচিত এবং একই সঙ্গে এই ঘটনাগুলো নিয়ে রাজনৈতিক দোষারোপের পালাও বন্ধ হওয়া উচিত। তাতে সমস্যা মিটবে না। নানা কারণে সামাজিক অবক্ষয় এবং সামগ্রিকভাবে সবাই মিলে চেষ্টা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে কোনো এইরকম ঘটনার জন্য পুলিশ যেন ধর্ম বর্ণ না দেখে পদক্ষেপ নেয়, কঠোরতম কঠোর ব্যবস্থা নেয়। কিন্তু সব থেকে বড় কথা, সমাজের সবাই আমরা সচেতন না হলে এটা থামবে না। এবং সব থেকে আর একটা দূষণ হয়েছে, যে কোনো ঘটনা ঘটলে এই দোষারোপের পালা, রাজনীতিকরণ, এটা কিন্তু ঘটনাকে লঘু করে দেয় এবং ঘটনার শেষ পর্যন্ত পৌঁছতে অসুবিধে সকলেরই হয়। সামাজিকভাবে যারা যারা দায়িত্বশীল, সে বিভিন্ন বর্গের লোক, সুশীল সমাজের লোক, শিক্ষক বর্গ, রাজনীতিবিদরা তো একটা অংশ। তাই জন্য আমি এইরকম রাজনীতিকরণের বিপক্ষে এবং আমি সব রাজনৈতিক দলকে বলবো, সামাজিক খারাপ ঘটনাগুলোতে রাজনীতিকরণ না করে সেগুলোকে সলিউশন বা সেগুলোকে সারানো, শুশ্রূষা করার ব্যবস্থা করতে হবে। একদল ছেলেপিলে যে হঠাৎ মাস্তান হয়ে ওঠার চেষ্টা করছে, আইন হাতে তুলে নিচ্ছে, এটা শুভ লক্ষণ নয়। এটার জন্য অনেক সামাজিক কারণ আছে। অর্থাৎ সামাজিক ব্যাধিটা দূর করতে হবে রাজনীতি না করে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।